নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। প্রতি বর্ষার মতো এবছরের বর্ষার শুরুতেও একই দৃশ্য ধরা পড়ল জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে। দুর্ভোগে নাজেহাল পৌর নাগরিকেরা। এখনো অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে জলপাইগুড়ি জেলার রবীন্দ্র ভবনের সামনের করলা নদীর ওপর নির্মিত সেতুটি। তৈরি হয়নি সেতুর দুপাশের অ্যাপ্রোচ রোড। সমস্যায় জনজীবন। ভারী বৃষ্টি জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি জলপাইগুড়িতে। আজ সকাল 6টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে 1383.29 কিউমেক জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা যায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলছে। তিস্তার মেখলিগঞ্জ এবং NH 31 জলঢাকা নদীর ওপর হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর। পৌরসভার কাজ নিয়ে সোচ্চার স্বয়ং মুখ্যমন্ত্রী। জলমগ্ন জলপাইগুড়ির বেশ কিছু ওয়ার্ড। এবারের বর্ষায় একই চিত্র জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে। সোমবার রাত থেকে বৃষ্টির জেরে জলমগ্ন বেশ কিছু ওয়ার্ড। মঙ্গলবার সকাল থেকেই দুর্ভোগে নাজেহাল পৌর নাগরিকেরা। সম্প্রতি রাজ্যের পৌরসভাগুলোর কাজকর্ম নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর এই ক্ষোভ যে আদতে জনগণের, সেটি বোঝা গেল মঙ্গলবার জলমগ্ন জলপাইগুড়ি পৌর নাগরিকদের বক্তব্যেই। পৌরসভার 16 এবং 12 নম্বর ওয়ার্ডের অবস্থা সব থেকে খারাপ। এলাকাবাসীদের অভিযোগ, প্রতি বর্ষা এই ভোগান্তি সহ্য করতে হয় আমাদের। কাজে কর্মে যাওয়া থেকে শিশুদের স্কুলে যাতায়াত সবেতেই বাধা এই জমা জল। অপর এক পৌর নাগরিক বলেন, সকাল থেকে জলমগ্ন এলাকা, কি করব, এর মধ্যে দিয়ে চলতে হয় আমাদের। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো রাত্রে যখন ডিউটি গেছিলাম পুরো রাস্তা শুকনো ছিল, আর আমাদের এখন পুরো রাস্তা দেখেছো আমাদের কত জল হয়েছে। আরও জলও যাচ্ছি আর দেখাবো। এই এলাকায় জলমগ্ন হয়েছে, কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এবং কষ্ট করে যেতে হয়। অসুবিধা হয়, তার কারণ স্কুল অফিস সব কিছু আছে, যাতায়াতের খুব কষ্ট হয়। যার কারণ আমিও ডিউটি থেকে আসলাম হসপিটালের থেকে, শুকনা দেখেছি, এখন বাড়ি যাব ভিজতে ভিজতে। জলটা যদি কোনো ব্যবস্থা হতো, কিন্তু আগের তুলনা তাও এখন জলটা তাড়াতাড়ি নেমে যায়। ফের তো জল উঠেছে, কি করব, আমাদের এটা কিছুটা হলেও মানিয়ে নিতে হয়, তার কারণ প্রত্যেক বছরই জল উঠছে আবার নেমে যায়। কিন্তু আমি আবার বলছি, আগের তুলনায় অনেকটা জল এখন তাড়াতাড়ি নেমে যায়। কি নাম দিদি আপনি? কণিকা হালদার। এর জল আপনাদের এই গলিতে তো জল কম উঠে, আজকে জল উঠলো। হ্যাঁ, আজকে জল উঠলো তো। কতটা কষ্ট হয়? কষ্ট তো হয়, এই যে শাড়ি উঠায় হাঁটতে লাগে আর কি করবো আর, তাই না? আবার কি সেই কষ্ট শুরু হলো? একটা কি হবে, তো জল হয়েছে তো কষ্ট তো হবে। জল হয়েছে তো কষ্ট তো হবে, আর কি করা যায়, উপায় নাই আর। ঝটিকা সফরে জলপাইগুড়িতে এলেন দিলীপ ঘোষ। সোমবার সন্ধ্যায় তিনি বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে এসে উপস্থিত হন। প্রিয় নেতাকে কাছে পেয়ে তাকে ফুল দিয়ে স্বাগত জানান দলীয় কর্মীরা। এরপর তিনি কর্মীদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। প্রায় 30 মিনিট সময় কাটিয়ে তিনি চলে যান ডুয়ার্সে। এদিনের সফর প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করলে কিছুই বলেননি তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী জানান, এবারে লোকসভা ভোটে জলপাইগুড়ি জেলায় সাফল্য পেয়েছে বিজেপি, তাই আমাদের প্রাক্তন নেতা দিলীপ ঘোষ কর্মীদের সাথে সৌজন্য বিনিময় করে গেলেন। তবে বৈঠকে কি বলে গেলেন তা নিয়ে অবশ্য তিনি কোনো মন্তব্য করেননি। হ্যাঁ, বৈঠকটা করলেন, কি বললেন? কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? এখানে সিটটা তো পেয়েছেন, এই সিটটা তো পেয়েছেন দাদা, কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? হয়ে গেছে, কি বলবেন? হাজি প্রণাম। কোথায় বেরিয়েছেন? কিসের জন্য এসেছিলেন দাদা? আরে দর্শন হয়ে গেছে আপনার। কিছু কথা দাদা, কিসের জন্য আসা আছে? চলো, হয়ে গেছে। কি বলবেন দিলীপ ঘোষ? আমি সৌজন্য সাক্ষাৎকার। সৌজন্য সাক্ষাৎ করলেন, কর্মীদেরকে কি বলে গেলেন, কি বার্তা দিলেন? ভোটের পরে আপনারা অভিনন্দন জানালেন, জলপাইগুড়ি সিটটা জিতছি আমরা, তার জন্য অভিনন্দন জানালাম। আর এমনি আগামীতে কোনো টার্গেট দিয়ে গেলেন? সব ব্যাপারে মিডিয়ার সাথে বলা যাবে না। ফুটপাত দখল মুক্ত, যার ফলে নির্ঝঞ্ঝাটে পথচারী সাধারণ মানুষেরা চলাচল করতে পারছেন।
জলপাইগুড়ি শহরকে যানজট মুক্ত করতে জলপাইগুড়ি পৌরসভা ও জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ জোরদারভাবে নেমেছিল। কয়েকদিন থেকেই অভিযানে নেমেছিল ফুটপাত মুক্ত করতে। জলপাইগুড়ি শহরের কদমতলা মার্চেন্ট রোড, ডিভিসি রোড, সমাজপাড়া, দিনবাজার সহ শহরের প্রাণ কেন্দ্রগুলো ফুটপাত মুক্ত করার জন্য অভিযান চালিয়েছিল জলপাইগুড়ি পৌরসভা ও জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ। বর্তমানে ব্যবসায়ীরা সেই ফুটপাত দখল মুক্ত করে ব্যবসা করছে না। এখন ফুটপাত দিয়ে সাধারণ মানুষ সহজেই চলাচল করতে পারছে। এই বিষয়ে এক ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া মানুষ বলেন, এখন বাজারে আর ফুটপাত দখল নেই, যার ফলে আমরা সহজেই এখন এই পথ দিয়ে চলাচল করতে পারছি। ফলে শহরের যানজট কিছুটা হলেও কমেছে। তবে এই ধরনের ফুটপাত মুক্ত করার জন্য জলপাইগুড়ি জেলার লোকাল প্রশাসন বিশেষ অভিযান চালিয়েছিল। তবে এখন ফুটপাত মুক্ত হওয়ায় সেই পথ অনেকটাই সহজ হয়েছে। একদম ফুটপাত ক্লিয়ার, আমাদের কোনো দিনও আটকানো হয় না, আর লোকে যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা দেখি। আগে কি এখানে জিনিসপত্র রাখতেন আপনারা? না, আমরা কোনোদিনও রাখতাম না। আমাদের এরিয়াতে মানে অন্যান্য দোকানদার রাখতেন? হ্যাঁ, অনেক কিছু রাখতে হয়। এখন আর কোনো রাখা হয় না, যতক্ষণ লোকের যাতায়াতের সুবিধার জন্য যা করা সব আমরা করি। মানে এটা কি নিয়মিত থাকবে নাকি আবার 2-4 দিন পর আবার একই হবে? না, আমাদের এখানে কোনো রাখাই হয় না, এই পাশে কোনো সেভাবে কোনো রাখা হয় না। এটা হলে কি এখন ভালো হয়েছে আপনাদের দোকানদারি করতে? অবশ্যই অনেক ভালো হয়েছে। হচ্ছে এখন ফুটপাত অনেকটাই সুবিধা হচ্ছে মোটামুটি। মানে এখন কি ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারছেন? হ্যাঁ, পাচ্ছি। আর আগে আগে একটু অসুবিধা হতো, মানে আগে কি থাকতো এই ফুটপাতে? দোকানপাট একটুখানি থাকতো সব কিছু। আর এখন অনেকটাই খালি হয়েছে। এর ফলে কতটা সহজ হলো আপনাদের চলাচলে? সাধারণ মানুষের জন্য অনেকটাই সহজ হলো। জলপাইগুড়ি করলা নদীর ওপর সেতুটি এখনো রয়ে গেছে অর্ধ সমাপ্ত অবস্থায়। জলপাইগুড়ি রবীন্দ্র ভবনের সামনে করলা নদীর ওপর সেতুটি এখনো অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। মাঝে জমি জটের কারণে আটকে ছিল সেতুর দুপাশে অ্যাপ্রোচ রোড তৈরির কাজ। এখনো তৈরি হয়নি সেই অ্যাপ্রোচ রোড। জমি সংক্রান্ত বিষয়টি অনেকটাই মেটানো সম্ভব হলেও বাকি কাজ এখনো শেষ করা যায়নি। ফলে করলা নদীর ওপর এই সেতু দিয়ে চলাচলও সম্ভব হয়নি। প্রায় 1 দশক ধরেই এইভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেতুটি। বর্তমানে অর্ধ সমাপ্ত এই সেতুটি এখন মানুষের জামা কাপড় শুকানোর কাজে ব্যবহার করা হচ্ছে। মানুষের পরিষেবা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই বর্তমান রাজ্য সরকার ও তৃণমূল পরিচালিত পুরো বোর্ডের বলে অভিযোগ বিজেপির। অপরিকল্পিতভাবে সেতু তৈরির খেসারত এখন সাধারণ মানুষকেও দিতে হচ্ছে বলেই দাবি। জলপাইগুড়ি শহরের সাধারণ মানুষ ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ। তিনি বলেন, এটা তৃণমূলের মানসিক সমস্যা। জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের পরিষেবা থেকে বঞ্চিত করেছে তারা। ভোট লুট করেই এই রাজ্য সরকার ও জলপাইগুড়ি পুরসভা ক্ষমতায় এসেছে। তারা মানুষের কথা ভাবে না বলে তীব্র কটাক্ষ করেন তিনি। দেখুন, এই সমস্যা তৃণমূলের মানসিক সমস্যা। মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাদের মানসিক সমস্যা রয়েছে, তারা পরিষেবা দিতে চায় না। জলপাইগুড়ি মানুষ দীর্ঘদিন ধরে এই সেতু নিয়ে তারা সমস্যার সম্মুখীন হয়েছে, কারণ অপরিকল্পিতভাবে এই পরিকল্পনা হাতে নিয়েছে তৃণমূল সরকার, তৃণমূলের যারা জলপাইগুড়ির দায়িত্বে আছেন তারা। এই পরিকল্পনা যদি সঠিক থাকতো তবে বহুদিন আগে ব্রিজটি তৈরি হয়ে মানুষের জন্য খুলে দেওয়া হতো। কেন খুলে দেওয়া হচ্ছে না, কি সমস্যা রয়েছে তারাও খুলে বলছেন না। কোনো নেতা জানেন না, যারা কাজ করছেন তারাও জানেন না। হঠাৎ করে ঠিকাদার সংস্থা চলে যাচ্ছে, হঠাৎ করে বন্ধ হয়ে পড়ে আছে। এত কোটি টাকা ব্যয় করে কেন আজও পড়ে আছে, কেন মানুষের জন্য সেটাকে সমাধান করে দেওয়া হচ্ছে না? কারণ সমস্যা তৃণমূলের মানসিক সমস্যা। তৃণমূলের নেতারা তাদের পকেট ভরতে অভ্যস্ত, কিন্তু জলপাইগুড়ির পাবলিককে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ। আজকে জলপাইগুড়ি পৌরসভা বলুন অথবা সরকার বলুন, প্রত্যেক ক্ষেত্রে তারা ভোট লুট করে আজকে তারা সরকারে আছে। পৌরসভার ক্ষেত্রেও তারা ছাপ্পাবাজি করে সরকারে আছে। কারণ মানুষের প্রতিফলন যদি নিতে হয় তবে সুষ্ঠুভাবে ভোট করাতে হয়। আমরা জলপাইগুড়ি পৌরসভার ক্ষেত্রে দেখেছি যে অবাধে ভোট লুট হয়েছে প্রশাসনকে কাজে লাগিয়ে। মানুষের রায় তারা নিতে চাননি, কারণ মানুষ তাদের এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের পাশে মানুষ নেই। জলপাইগুড়ি আপামর জনগণ যারা শিক্ষিত, ভদ্র, যারা সমাজটাকে ভালোভাবে রাখতে চান, তারা কোনোভাবেই এই তৃণমূলের সরকারের পক্ষে নেই। 2019-এও তারা দেখিয়েছে। এবারও যে লোকসভা নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন যে জলপাইগুড়ির মানুষ তাদের সঙ্গে নেই, বিজেপির সঙ্গে আছে। এবং এইটার সুষ্ঠু সমাধান করার পক্ষে তৃণমূল সম্পূর্ণরূপে ব্যর্থ এবং নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও তৃণমূল সম্পূর্ণরূপে ব্যর্থ।
বিজেপি শুধু রাজনীতি করার জন্য এসব বলছে বলে পাল্টা কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। এই বিষয়ে শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন ব্যানার্জি বলেন, বিজেপি জানে না সেতুটি বাম আমলে এসজেডিএ অপরিকল্পিতভাবে তৈরি করেছিল। সেতু চালু করার জন্য আমাদের পূর্বতন এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী যথেষ্ট চেষ্টা করেছেন। কাজটি সমাধানের পথে রয়েছে। বর্তমানে এসজেডিএতে নতুন প্রশাসক এসেছেন, তার কাছে আমরা বিষয়টি ফের উত্থাপন করব বলে জানান তিনি। সেতুটা তো এসজেডিএ এটা করেছিল এবং সেতুটা এটা অবৈজ্ঞানিকভাবেই করা হয়েছিল, কারণ ওর অ্যাপ্রোচ রাস্তার প্রভিশন না রেখে সেতুটা করা হয়েছিল এবং ওপাশে কিছু বাড়িঘরও রয়েছে, যে বাড়িঘরগুলি সেতুটাকে যদি আমরা সংযোগ করে দিই হাসপাতালের রাস্তার সামনে, তাহলে বাড়িঘরগুলিকে উচ্ছেদ করা প্রয়োজন। তা আমরা জোর করে সেটা করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা আমাদের মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রী কখনই কারো উচ্ছেদের পক্ষে নয়, তাই আমরা তাদের সাথে বিভিন্ন সময় আলোচনা করেছি এবং আলোচনা করে তাদেরকে অন্যত্র শিফট করার একটা ব্যবস্থাও হয়েছিল এবং এসজেডিএ তৎকালীন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছিল যথেষ্ট আন্তরিকভাবে এবং ব্যবস্থাটা প্রায় অন্তিম পর্যায়ে রয়েছে। এখন এসজেডিএ নতুন প্রশাসক নিযুক্ত হয়েছেন, তার কাছে আমরা বিষয়টি তুলে ধরব। আমার মনে হয় এই জটটা খুলে যাবে এবং শীঘ্রই এই কাজটা সম্পন্ন করে এসজেডিএ এই কাজটা সম্পন্ন করবে এবং পৌরসভা এই যাতায়াতের ব্যবস্থা, এই সেতুর উপর দিয়ে যাতায়াতের ব্যবস্থা করতে পারবে এবং ওপাশে যারা নাগরিক রয়েছে তাদেরকেও আমরা অন্যত্র শিফটিংয়ের ব্যবস্থা করতে পারবো। বিজেপি তো রাজনীতির কথা বলছে, কারণ এটা তারা বলছে না যে সেতুটাই তৈরি হয়েছিল একদম অবৈজ্ঞানিকভাবে, যার কোনো অ্যাপ্রোচ রোডের, সেটা তো বললেন এসজেডিএ করেছিল, এসজেডিএ করেছিল তৎকালীন সরকার, তৎকালীন এসজেডিএ যিনি চেয়ারম্যান ছিলেন মাননীয় অশোক ভট্টাচার্য মহাশয়, তার তত্ত্বাবধানে এটা হয়েছিল এবং তিনি অ্যাপ্রোচ রোডের কোনো ব্যবস্থা সংস্থান না করেই সেতুটি তৈরি করেছিলেন এবং ওপাশে নাগরিকদের সাথে কথা না বলেও সেতুটি তৈরি হয়েছিল। তো স্বাভাবিকভাবেই আমরা জোর করে কাউকে ঘরছাড়া করতে রাজি নই। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই বিষয়টা তিনি বারংবার বিভিন্ন জায়গায় তিনি দেখিয়েছেন মানবিকতার ব্যাপারটা। সেই কারণে আমরা তাদের সাথে আলোচনা করে তাদেরকে উন্নত শিফটিং করে ঘর তৈরি করে শিফটিং করেই আমরা সেতুটি চালু করার পক্ষপাতী ছিলাম। তো সে কারণে তাদের সাথে কথাবার্তা বলা এবং একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে এসজেডিএ সময় লেগেছে এবং তৎকালীন চেয়ারম্যান এসজেডিএ সৌরভ চক্রবর্তী বিষয়টা আন্তরিক ছিলেন। বহুবার তিনি এসছেন, বহুবার নাগরিকদের সাথে কথা বলেছেন, পৌরসভার সাথে কথা বলেছেন, কিন্তু সমস্যাটা প্রায় সমাধানের মুখে। এখন নতুন প্রশাসক এসছেন, তার সাথে আমরা কথা বলবো এবং আমরা মনে করি যে খুব শীঘ্রই সমস্যার সমাধান হতে চলেছে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। নদীর চর দখলের অভিযোগে জমায়েত বাসিন্দাদের। নদীর চর দখলের অভিযোগে ফের জলপাইগুড়ির সদর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে জমায়েত বাসিন্দাদের। অভিযোগ, বারপাটিয়ার নতুন বস গ্রাম পঞ্চায়েতের নাথুয়ার চর এলাকায় চলছে জমির মাফিয়া রাজ। রাতারাতি সমস্ত জমির রেকর্ড হয়ে যাচ্ছে, অথচ সেই এলাকায় দীর্ঘদিন থেকে বসবাসকারীদের জমিকে দেখানো হচ্ছে সরকারি জমি।
এই কাজে মাফিয়াদের সাথে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কিছু কর্মী নিযুক্ত আছে বলে অভিযোগ। প্রতিবাদে আজ বিএলআরও অফিসে বিক্ষোভ দেখান নাথুয়ার চর এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, দীর্ঘ 2 বছর থেকে নাথুয়ার চর এলাকায় রাতারাতি জমির রেকর্ড হয়ে যাচ্ছে, অথচ সেই এলাকার অন্যান্য জমির কাগজ নিয়ে বাসিন্দারা ভূমি দপ্তরে গেলে তাদের বলে দেওয়া হচ্ছে এটা সরকারি জমি। এখানে প্রশ্ন, তাহলে কি করে অন্যান্য জমি রেকর্ড হয়ে যাচ্ছে? বিক্ষোভকারীদের আরও দাবি, ভূমি দপ্তরের কিছু কর্মী মাফিয়াদের সাথে মিলে এই কাজ করছে। প্রতিবাদে আজ এলাকার শতাধিক বাসিন্দা ভূমি দপ্তরে বিক্ষোভ দেখান। তাদের দাবি, হয় তাদের জমি রেকর্ড করে দেওয়া হোক, অন্যথায় মাফিয়াদের জমির কাগজ বাতিল করা হোক। যদিও বিএলআরও তুহিন বিশ্বাস বলেন, আমার বিষয়টি জানা নেই, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। আমার নাম বিজয় দাস, আমি নাথুয়ার চরের বাসিন্দা। কোথায় এসেছেন, কি করছেন আজকে? আজকে আসছি এই যে বিএলআর অফিসে ডিপুটেশন দেওয়ার জন্য। কি দাবি কি আপনার? আমাদের দাবি হচ্ছে, আমরা নাথুয়ার চরের দীর্ঘদিন থেকে ওই জমি ভোগ দখল করে খাচ্ছি এবং ওই জমি আমাদের নামে পাট্টা করে দেওয়ার জন্য আমরা এখানে অনুরোধ রাখছি। সেটা আমাদের কথা শুনে না, বড় বড় মাফিয়ারা যখন আসে তাদেরকে জমি রেজিস্ট্রি করে দেয়। কারা দেয়? এইখানকার জমি মাফিয়া যারা, তারা জমি বিএলআর কাছ থেকে অনুমতি নেয়, সেগুলো হচ্ছে। হ্যাঁ, ওরা আমরা বারবার বলা তো ওইগুলো বন্ধ হয় না, আমাদের সময় হয় না, ওদের সময় ঠিক রেকর্ড হয়। আপনারা কি ভোটার? আমরা ভোটার ওইখানকার। আপনারা তো এর আগেও কিছুদিন আগেও দাবিতে এসেছিলেন। হ্যাঁ, আমরা এই দাবিতে আমরা এখানে আসছিলাম, এর আগেও, এবারও আসছি। আমরা আর কতবার আসবো? আমরা কিন্তু ধৈর্যের বাদ আমাদের নাই। আমাদের কিছুদিন আগে দেখছেন ওইখানে তিস্তার জল উঠে, হাতি আসে, দীর্ঘদিন ধরে হাতির অত্যাচার করে, তিস্তায় বন্যা আসে, তার ভিতরে আমরা বসবাস করি। তো সেইখানে এখন যদি এই জমি মাফিয়া বা এই বিএলআর যদি যৌথ হয়ে এই সমস্ত ছিনিমিনি খেলে, তাহলে তো আমাদের লোকগুলা মারা যাবে। এরা কোথায় যাবে, কি খাবে? এই জমিগুলা ছিনাই নিয়ে গেলে এরা কৃষক, এরা কৃষিকাজ ছাড়া আর অন্য কোনো কাজ জানে না। আমাদের কোনো কোম্পানি ঠম্পানির দরকার নাই, আমরা কৃষক লোক, কৃষি কাজ করে খাইতে পারলেই আমাদের যথেষ্ট। এটাই আমরা চাই। জমি মাফিয়া আছে, জমি মাফিয়ার সঙ্গে এরাও যৌথ। এই অফিসার, এই বিএলআর অফিসার। আজকে আসছি আমাদের তো নথুয়া চর, বোদাগঞ্জ নথুয়া চরের জমি নিয়ে দীর্ঘ 2-3 বছর ধরে ওটা কেস কাবারি হয়েছে। ওই চরের জমি, কৃষকদের জমি দালালগুলা রেকর্ড করে বিক্রি করতেছে এবং সাধারণ এদের জমিগুলা রেকর্ড হচ্ছে না। তার জন্য আমরা আসছি অতদিন ধরে, যে সাধারণ লোকের জমি যে রেকর্ডগুলো হচ্ছে না, আমরা যারা দালালগুলা রেকর্ড করছে ওইগুলা কাইটে নতুনভাবে যদি এদের জমিগুলা ফেরানো হোক এবং এদেরটা দলিল হোক, তার জন্য আমরা আজকে আসছিলাম। সাহেব কদিন ধরে আমরা যখন আসি কোনো কথাই শুনে না, তার জন্য আজকে আমরা ধর্নার দেওয়ার মতন আসছিলাম। আজকে যাক, আমাদেরকে কথা দিয়েছে যে আগামী তোমরা চিঠি করো, যে যে দলিলে আমি 15 দিনের মধ্যে তোমাদেরকে উভয় পক্ষ ডাকবো, তারপরে দেখব কোনটা ন্যায্য আর কোনটা অন্যায্য। আমাদের বক্তব্য হচ্ছে, যাদের রেকর্ড হয়েছে, যদি ওই জমিগুলো যদি রেকর্ড হয় ওদের, তাহলে আমাদের যে দলিলগুলো আছে এইগুলা কেন রেকর্ড হবে না? তাহলে এইগুলা করতে হবে, আর না হলে ওদেরটাও কাটতে হবে। তারা কিন্তু আমরা মানব, না হলে আন্দোলন চালিয়ে যাবে। এরা একদম আমাদের বিএলও অফিসে সরকার প্রতিনিধি, এরা পুরা জড়িত, না হলে ওইখানে এরকম করতে পারে। এরা জড়িত আছে বলে সেরকম ঘটনাটা ঘটতেছে। আমরা চাই এটা যাতে সুরা হোক, হয়তো কাটা হোক, না হলে এদেরকে আবার পাট্টা দেওয়া হবে। রুদ্রদ্বার হয়ে সব পুরো বন্ধ করে রেখেছে তিস্তা চরের, নথুয়া চরের বাসিন্দারা, কি বলবেন? না, এই ব্যাপারে আমি তো জানি না কিছু, আমার এই সম্বন্ধে খোঁজ নিচ্ছি, আমি দেখছি। ওনাদের পাট্টার দাবি এবং জমি মাফিয়াদের একাংশ, বিএলআরওর সাথে যুক্ত একাংশ কর্মীরা, তাদের পাট্টা হয়ে যাচ্ছে বা তাদের জমি রেজিস্ট্রি হচ্ছে, ওনারা বঞ্চিত, এরকম অভিযোগ করছে। না, অভিযোগ আমার কাছে তো কিছু জমা এখন পর্যন্ত করেনি, উনি এলে পর শুনবো। তাহলে মানুষগুলো কি পাট্টা নিয়ে কি চিন্তা ভাবনা, যে নাথুয়ার দেখতে হবে, বিচার করে দেখতে হবে কি যে কি আছে, তাদের অভিযোগটা কি সেটা জেনে তারপর তো বলবো, তার আগে কিছু বলতে পারবো। ফের জলমগ্ন জলপাইগুড়ি পরেশ মিত্র কলোনি এলাকার বেশ কিছু পরিবার।
মঙ্গলবার জলপাইগুড়ির করলা নদীর জলস্তর বাড়তেই ফের জলমগ্ন পুরসভার 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি এলাকার বেশ কিছু পরিবার। সকালের দিকে তেমন জলের সমস্যা না থাকলেও বেলা 11টা থেকেই একাধিক বাড়িতে জল প্রবেশ করতে থাকে বলে স্থানীয় সূত্রে খবর। বেশ কিছু পরিবার ইতিমধ্যেই পুরসভার ফ্লাড শেল্টার ও কমিউনিটি হলে আশ্রয় নিয়েছে। জল আরও বাড়লে বাকি পরিবারগুলোকেও ফ্লাড শেল্টারগুলিতে সরিয়ে আনা হবে বলে জানা গেছে। এই বিষয়ে এলাকার বাসিন্দা সরস্বতী পাসওয়ান বলেন, প্রতি বছরই করলা নদীর জল উপচে বাড়িঘরে প্রবেশ করে, এবারও তাই হয়েছে। এরপরে জল আরও বাড়তে পারে এই আশঙ্কাতেই আমরা বাড়ি ছেড়ে কমিউনিটি হলে আশ্রয় নিয়েছি বলে তিনি জানান। স্থানীয় বাসিন্দা ও জলপাইগুড়ি শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দীপঙ্কর ঝা জানান, প্রায় 100টি বাড়িতে ইতিমধ্যে জল প্রবেশ করেছে। বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে অতিরিক্ত জল বাড়ার আগেই তারা যেন উঠে আসেন, কেননা তাদের জন্য বিভিন্ন ফ্ল্যাট শেল্টারগুলি তৈরি রাখা হয়েছে। তাদের খাবার নিয়ে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকায় করলা নদীর পাড়ে একটি স্থায়ী বাঁধের দাবি বাসিন্দাদের দীর্ঘদিনের। বাঁধ তৈরি হয়ে গেলে এলাকা প্লাবিত হওয়ার সমস্যা আর থাকবে না। এলাকায় বাঁধ নির্মাণের প্রস্তুতি জোর কদমে চলছে বলে তিনি জানান। কি নাম আপনার? সরস্বতী পাসওয়ান। সরস্বতী পাসওয়ান। আজকে কোথায় এসেছেন এখানে? আমরা স্কুল ঘরে আসছি, এই যে জল উঠছে। কোথায়? আমাদের বাড়িতে জল উঠছে, এই জলের সমস্যার জন্য আমরা চলে আসছি স্কুল ঘরে। কোন জায়গাটায় জল উঠছে? কোন এলাকা? পরেশ মিত্র কলোনি নিসমাত। কখন জানতে পারলেন জল উঠছে? এই যে 11টা 11:30 থেকে জল ঢুকছে। বাড়ির ভেতরে ঢুকে? হ্যাঁ, বাড়ির ভেতরে ঢুকছে, ঘরে ঢুকছে বলে বাইরে রাস্তা বের হবার রাস্তা নেই, ওই জন্য আমরা আগে চলে আসছি। এটা তো প্রতি বছরই আপনাদের এই সমস্যা হচ্ছে? হ্যাঁ, প্রতি বছরই হয়, দীর্ঘদিন থেকেই। হ্যাঁ, ওই জন্য আমরা বার হয়ে চলে আসলাম, কারণ হুট করে আবার কখন জল বাড়তে পারে কোনো ঠিক নাই, সেজন্য আমরা ফ্যামিলি নিয়ে চলে আসছি। কতজন পরিবার এখানে আছে? এখন তো একটা ফ্যামিলি আসে না, এখন আমরা ফ্যামিলি আসছি। আমরা ফ্যামিলি আসছি 3 জন, আরো ফ্যামিলি আসে না। কত পরিবার রয়েছে যারা জল এখন উঠেছে এবং আনুমানিক? অনেক আছে, অনেক। তাও এখন তো আমি বলতে পারবো না এখন কত আছে, এখন তো আছে তো অনেক। সেটা হচ্ছে সকাল দিকে তো আমাদের এদিকে জলের অবস্থা, নদীটা ভরাট ছিল, কিন্তু করলা নদী। কোন জায়গাটা হচ্ছে এটা? পরেশ মিত্র কলোনি। পরেশ মিত্র করলা নদী ভরাট ছিল, কিন্তু মানুষের বাড়িতে জল ঢুকে নেই, মাঠেও ঢুকে নেই। হট করে 11টার থেকে জল বাড়া শুরু করে। এখন পরিস্থিতি এরকম যে প্রচুর পরিমাণে জল বাড়ছে এবং মোটামুটি 100 পর্যন্ত ফ্যামিলি জলের তলায় আছে, এবং তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে তারা যেন জল বেশি বাড়ে কোনো অসুবিধা হওয়ার আগেই তারা যেন রাস্তায় চলে আসে। এবং আমাদের কমিউনিটি হল খোলা আছে, কমিউনিটি হলে লোক প্রবেশ করতে থাকতে বলা হয়েছে, এবং ফ্ল্যাট শেল্টারে এবং স্কুল ঘরগুলোতে অতিরিক্ত হলে আমাদের ক্লাবগুলো যে আছে সেগুলোও খুলে দেবো, এবং রাস্তার ধারে পলিথিন দিয়ে যেন তারা থাকতে পারে সেই ব্যবস্থাও করে দেবো। এবং আমরা তাদেরকে খাবার দাবারের থেকে সম্পূর্ণ ব্যবস্থা আমরা সব বিষয় নিয়ে প্রস্তুত আছি, এবং তাদেরকে আনার চেষ্টা করছি যেন তারা যেন আসে, কেন তারা সহজে যদি চলে আসে তাড়াতাড়ি, তাহলে আমরা তাদের সহযোগিতা করতে সুবিধা হবে। এবং আমাদের এখানে যে বাঁধের ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের কাউন্সিলর পৌশালী দাস মহাশয়ের মাধ্যমে আমরা আমাদের যে এমএলএ আছে প্রদীপ কুমার বর্মা, উনিকে আমরা দিয়েছিলাম কিছুদিন আগে, তো এবং মিউনিসিপ্যালিটি এবং ইরিগেশন দপ্তর প্রত্যেককে আমরা জানিয়েছিলাম যে আমাদের এখানে বাঁধের এই সমস্যা, কাউন্সিলরের মাধ্যমে আমরা জানিয়েছিলাম। তারপরে সেটা সারা পেয়ে আজকে ডক্টর প্রদীপ কুমার বর্মা আমাদের এমএলএ সাহেব, তার মাধ্যমে আজকে মমতা ব্যানার্জি এবং আমাদের সেচ মন্ত্রীর সঙ্গে উনি কথা বলে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের টেকনিক্যাল কমিটি এবং আমাদের 13/6/2024 ডিএসসিতে রিকমেন্ডেড হয়েছে 115.26 লাখ টাকার কাজ, এবং আশা করি খুব শীঘ্রই জলটা নেমে গেলে খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে, এবং পরেশ মিত্র কলোনির দীর্ঘদিনের বাঁধের সমস্যা মিটে যাবে। না যে এই বাঁধ তৈরি করা, যেহেতু বর্ষাকাল চলছে, আমরা এটা বিগত 2 বছর ধরে আমরা চেষ্টা করছি। তো এই বছর আমরা আশা রেখেছিলাম যে হয়তো এর কিছুদিনের মধ্যে এইবার বন্যা হওয়ার আগেই বাঁধটা তৈরি হয়ে যাবে, কিন্তু অফিসিয়াল কিছু সমস্যা এবং ইলেকশনটা কিছুদিন ধরে লংজিভিটি ধরে হলো, সেই জন্য আমাদের এই কাজগুলো আটকে ছিল। এখন এটা স্যাংশন হয়ে গেছে মোটামুটি। আশা করি এবারে যে বন্যাটা যে হলো এরপরে আর এদেরকে জলের তলায় থাকতে হবে না। আপনার নাম আর পরিচয়টা? আমি দীপঙ্কর ঝা, আমি জলপাইগুড়ি শহর ব্লক যুব সহসভাপতি। দুদিন আকাশ ঝলমলে থাকলেও ফের গতকাল রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি।
গতকাল রাত থেকে আবার শুরু হয়েছে একটানা বৃষ্টি, যার ফলে আবার জল বেড়েছে ডুয়ার্সের নদীগুলিতে। বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে। রাস্তাঘাট, বাজার, কৃষি জমিতে জল জমে থাকায় সমস্যা বেড়েছে সাধারণ মানুষের। তবে সবথেকে বেশি জলমগ্ন হয়েছে মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও বস্তি। রাত থেকে বৃষ্টির কারণে তিস্তা নদীর জলে জলমগ্ন হয়েছে টোটগাঁও এলাকা। বহু বাড়ি জলমগ্ন হয়েছে। কৃষি জমিও জলের তলায়। চরম সমস্যায় এলাকার বাসিন্দারা। গতকালই টোটগাঁওয়ের বাসিন্দারা বাঁধের অথবা বিকল্প জমির দাবিতে বিক্ষোভ দেখায় মালবাজার ব্লক প্রশাসনের দপ্তরে। একদিন যেতে না যেতেই আবার জলমগ্ন হলো টোটগাঁও বস্তি। কি করবে তা ভেবে পাচ্ছে না এলাকার মানুষেরা। বাচ্চাকে কোলে নেওয়া নিয়ে দুই ভাই বউয়ের মধ্যে বিবাদ। অভিমানে দাদার বুকে ছুরি মারল ভাই। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার সাঁকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোসাইয়ের হাট এলাকায়। জানা গেছে বুলবুল হক এবং রবিউল হকের বাচ্চাকে কোলে নেওয়া নিয়ে বিবাদ লাগে। এই নিয়ে দুই ভাইয়ের বউদের মধ্যে বাড়িতে ঝামেলা হয়। অভিযোগ, রবিউল বিষয়টি জানতে পেরে বাড়িতে এসে দাদার বুকে আচমকাই ছুরি চালিয়ে দেয়। ছুরির আঘাতে বুলবুল আহত হন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেইখানেই তার চিকিৎসা চলছে। বুলবুলের বাবা খবিরউদ্দিন মিয়া বলেন, বাড়িতে বাচ্চাদের কোলে নেওয়া নিয়ে ঝামেলা হয়। সেই সময় ছোট ছেলে রবিউল বড় ছেলের বুকে ছুরি দিয়ে আঘাত করে। তিনি আরও অভিযোগ করেন, ছুরি দিয়ে মারার পর বাড়িতেও ভাঙচুর করে রবিউল। বিষয়টি নিয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্ত করে দেখা হবে। কি নাম আপনার? আমার নাম কপিলউদ্দিন। কি হয়েছে আজকে ঘটনা? ওই আজকে ঘটনা ওই যে বাচ্চা নিয়ে একটু প্রেশার লাগছে, তো ওই যে ওর বউ একটু দারু খায় বেশি, তারপরে ওনার বউ মানে রবিউলের বউ আইসা ওই কি বলছে না বলছে, বাস ধরে ওকে ছুরি নিয়ে আইসে ওই যে হান। কাকে মারলো? কে মারলো? ওনার রবিউল মারছে বুলবুলকে। এই যে এইখানে হান। কেন মারলো? ওই যে ওগুলা কোথাল নিয়ে। আগের কোনো কেচাল ছিল? না, আগে কোনো কেচাল। আজকে কি নিয়ে কেচাল হয়েছে? ওই বাচ্চা নিয়ে কেচাল। বাচ্চা নিয়ে কি কেচাল? ওই বাচ্চা নিয়ে কেচাল হয়েছে। ওই ওর দিদিমা ওকে কোলার নিছে, ও একদম পায়খানা করছে, আর ওরটা পায়খানা করে নেই, তা ওকে একটু দাঁড়া করে দিয়ে বাচ্চাটাকে ধুতে গেছে। এইটুকু, আর অন্য কিছু না। তারপর কি করলো? তারপরে ও তো দাঁড়ু খেয়ে আইসা ওই যে ঘর দুয়ার সব ভাঙিয়ে দিল, জানে কি অবস্থা করছে ঘরে। ভাঙিয়া চুরি একদম মেজমার করে দিল। কোন এলাকায় বাড়ি আপনাদের? রায়পাড়া। না, আমাদের হচ্ছে ২ নং সাঁকোয়াঝোড়া। কোন এলাকা? ২ নং সাঁকোয়াঝোড়া, দক্ষিণ গোসাই। আপনার নাম? আমার নাম কবিরউদ্দিন। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। ভোট পেরিয়ে গেছে অনেক দিন, তবে এখনো বোয়ালমারীর প্রধান পাড়াতে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। অনেকটাই স্বস্তি এলাকাবাসীদের। যদিও ভোট পরবর্তী কোনো হিংসার খবর নেই এই এলাকায় বলে জানিয়েছেন এলাকাবাসীরা। এলাকার স্থানীয় বাসিন্দা বিকাশ লালা বলেন, আমাদের এলাকা খুবই শান্তিপ্রিয় এলাকা, ভোট পরবর্তী কোনো হিংসা নেই। তবুও রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ রুট মার্চ দেখে তিনি ভীষণ গর্বিত এবং অভিভূত। এলাকার অবসরপ্রাপ্ত সেনাকর্মী রমন সরকার বলেন, ভোট পরবর্তী কোনো হিংসা না থাকলেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সাধারণত হয়ে থাকে, কারণ তিনি যখন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তখনও এই রুট মার্চে তিনি অংশগ্রহণ করেছিলেন দেশের বিভিন্ন প্রান্তে। নমস্কার দাদা। নমস্কার। এই যে ভোট অনেকদিন কেটে গেল, এখনো কেন্দ্রীয় বাহিনী একটা রুট মার্চ দেখা গেল, কি বলবেন?
এটা অ্যাকচুয়ালি গিয়ে সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট দুটো কোঅপারেট হিসাবে ভোট পরবর্তী হিংসা যেন না হয়, যার জন্য এরা রুট মার্চ করছে। এরা আরও 2-1 মাস থাকবে যেন পশ্চিমবাংলা শান্তশিষ্ট থাকে। বলছিলাম কি কোনো অপ্রীতিকর ঘটনা ভোট পরবর্তী হিংসা কোথাও ঘটেছে এই এলাকায়? এখানে কোনো ভোট পরবর্তী যে হিংসা সেটা হয় না এখানে, কিন্তু সরকারের নির্দেশ যেটা আছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেন্ট্রাল বাহিনী আর রাজ্য সরকারের পুলিশ দুজনে রুট মার্চ করে এলাকায় শান্ত নির্দেশন দেখাবে। এই অবলম্বনে আজকে এই রুট মার্চ। বলছিলাম কতটা ভালো লাগছে বা কতটা আস্থা লাগছে? খুব ভালো লাগছে। রাস্তার মধ্যে সুন্দরভাবে আমাদের দেশের নিরাপত্তা রক্ষী যখন হেরে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। নিজেদেরকে গর্ব মনে হচ্ছে। কি নাম দাদা আপনার? আমার নাম বিকাশ লাল। এই এলাকাটার কি নাম? এটা বোয়ালমারি প্রধান পাড়া। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 166.5 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। প্রতি বর্ষার মতো এবছরের বর্ষার শুরুতেও একই দৃশ্য ধরা পড়ল জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে। দুর্ভোগে নাজেহাল পৌর নাগরিকেরা। এখনো অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে জলপাইগুড়ি জেলার রবীন্দ্র ভবনের সামনের করলা নদীর ওপর নির্মিত সেতুটি। তৈরি হয়নি সেতুর দুপাশের অ্যাপ্রোচ রোড। সমস্যায় জনজীবন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।